सत्ता या विचारधारा? Vichardhara विचारधारा. Why? is because ideology is always important. सत्ता तो आती है और जाती है, लेकिन विचारधारा को कायम रखना ये बड़ी बात है। I agree with both Bhargeji and Sidramaiah. You cannot, in my view, you cannot go as a large organization. You cannot go towards Satta even without a clear understanding of Vichardhara. And we have to convince the people of our Vichardhara, which is pro-poor, pro-women, plural, treating everybody equally. So the fight, political fight at a organizational level, at a national level is always about Vichardhara. আজকের ভিডিওটা শুরু করব একটা প্রশ্ন দিয়ে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর মধ্যে একটি কর্ণাটক, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার আর আইটি রাজধানী বেঙ্গালুরু। আর সেই রাজ্যেই যদি হঠাৎ শাসক দলের ভিতটা কেঁপে ওঠে, যদি মুখ্যমন্ত্রী বদলের জল্পনা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত না হয়ে দাঁড়ায় জাতীয় রাজনীতির ভবিষ্যতের ইঙ্গিত, তাহলে কি সেটা শুধুই রাজ্যের খবর হয়ে থাকে, নাকি দিল্লির ক্ষমতার করিডোরে শুরু হয়ে যায় নতুন অঙ্ক? কর্ণাটকে এখন ঠিক সেই ছবিটাই দেখা যাচ্ছে। একদিকে দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা সিদ্ধারামাইয়া, যিনি অহিন্দু রাজনীতির মুখ হয়ে ওবিসি, দলিত ও সংখ্যালঘু ভোটকে একত্রিত করেছিলেন। অন্যদিকে ডিকে শিবকুমার, সংগঠনের শক্তিশালী মুখ, অর্থবল, কৌশল আর রাজনৈতিক ম্যানেজমেন্টে, যাকে কংগ্রেসে সংকট মোচন বলা হয়। আর এখন গোটা দেশের রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরছে, সিদ্ধারামাইয়া আউট, ডিকে শিবকুমার ইন। কিন্তু এর থেকেও বড় প্রশ্ন হলো, এই বদল কি শুধুই মুখ্যমন্ত্রী পরিবর্তন, নাকি রাহুল গান্ধী দক্ষিণ ভারতের নতুন ক্ষমতার কেন্দ্র করার খেলায় নেমে পড়েছেন? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের খবর। কারণ গত কয়েকদিনে যা যা ঘটলো তা ভারতের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিল্লিতে একের পর এক বৈঠক, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, বেণুগোপাল, সবাই তো সরাসরি আলোচনায়। সংবাদ মাধ্যমগুলোর দাবি, কংগ্রেস হাইকমান্ড আর নেতৃত্ব বদলের প্রশ্ন এড়িয়ে যাচ্ছে না, বরং সেটাকে ম্যানেজড ট্রানজিশন হিসেবে দেখছে। সবচেয়ে নাটকীয় মুহূর্ত তখন তৈরি হয় যখন সিদ্ধার্থ মাইয়া পদত্যাগের জল্পনার মাঝেই ডিকে শিবকুমার তার পা ছুঁয়ে প্রণাম করলেন। সেই ছবি ভাইরাল হয়ে গেল। কেউ বললেন এটা রাজনৈতিক সৌজন্য, কেউ বললেন ক্ষমতা হস্তান্তরের প্রতীক। কিন্তু এই গল্পটা আজকের নয়। 2023 সালে কর্ণাটকে কংগ্রেস বিপুল জয়ের পর থেকেই আসলে এই সংঘাতের বীজ বপন হয়েছিল। তখন থেকেই গুঞ্জন ছিল ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা তৈরি হয়েছে। প্রথম 2.5 বছর সিদ্ধার্থ মাইয়া, তারপর ডিকে শিবকুমার। যদিও দল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, কিন্তু রাজনৈতিক মহলে এটাকে জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবেই দেখা হতো। সমস্যা হলো, সিদ্ধার্থ মাইয়া শুধুই মুখ্যমন্ত্রী নন, তিনি কর্ণাটকের সামাজিক সমীকরণের কেন্দ্রবিন্দু। তার অহিন্দু ফর্মুলা, অর্থাৎ অল্প সংখ্যক পিছিয়ে পড়া শ্রেণী ও দলিতদের একত্রিত করা, কংগ্রেসকে বহু বছর পর রাজ্যে শক্তিশালী করেছিল। ফলে তাকে সরানো মানে শুধুই একজন নেতাকে কিন্তু সরানো নয়, একটি ভোট ব্যাংকে ঝুঁকির মুখে ফেলা। এমনটাই বলছে একাধিক বিশ্লেষণ। এই কারণেই কংগ্রেসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ব্যালেন্সিং অ্যাক্ট। একদিকে ডিকে শিবকুমারকে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, কারণ তিনি তো শুধু একজন নেতা নন, তিনি কর্ণাটকে কংগ্রেস সংগঠনের মেরুদণ্ড। 2019 সালে যখন জেডিএস কংগ্রেস সরকার ভেঙে পড়ছিল, তখন বহু বিধায়ককে ধরে রাখার জন্য তিনি যে ভূমিকাটা নিয়েছিলেন সেটা কিন্তু কংগ্রেস এখনো ভুলেনি। রাজনৈতিক সংকট সামলাতে তার দক্ষতা নিয়ে দলীয় অন্দরে বিশেষ আলোচনা হয়। অন্যদিকে সিদ্ধার্থ মাইয়াকে অসন্তুষ্ট করলে কংগ্রেসের মূল সামাজিক জোট দুর্বল হতে পারে। এখানেই তো রাহুল গান্ধীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাহুল গান্ধী এখন কংগ্রেসকে শুধু উত্তর ভারতের ভরাডুবি থেকে উদ্ধার করতে চাইছেন না, বরং দক্ষিণ ভারতে নতুন শক্তি কেন্দ্র তৈরি করতে চাইছেন। কারণ বাস্তবতা হলো, আজ কংগ্রেসের সবচেয়ে স্থিতিশীল ঘাঁটি দক্ষিণ ভারত, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরল। এই অঞ্চলগুলোতে দল এখনো লড়াই করার আস্থায় আছে। তাই অনেকের মতে ডিকে শিবকুমারকে সামনে আনার মধ্যে একটা বৃহত্তর রাজনৈতিক বার্তা রয়েছে। প্রথমত, তিনি ভোক্কালিকা সম্প্রদায়ের শক্তিশালী মুখ। ভোক্কালিকা সংঘর সঙ্গে যুক্ত ভোক্কালিকা হলো কর্ণাটকের একটি প্রভাবশালী কৃষিভিত্তিক হিন্দু সম্প্রদায় বা কাস্ট গ্রুপ। মূলত দক্ষিণ কর্ণাটক, বিশেষ করে বেঙ্গালুরু, মাইসুরু, মান্ডো হাসান অঞ্চলে এদের বড় প্রভাব রয়েছে। রাজনৈতিকভাবে এই সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কর্ণাটকের বহু আসনে ভোক্কালিকা ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবী গৌড়া এবং তার পরিবারও এই সম্প্রদায়ের অন্যতম রাজনৈতিক মুখ। ডিকে শিবকুমার নিজেও ভোক্কালিকা সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত, তাই তাকে মুখ্যমন্ত্রী করা হলে কংগ্রেস এই ভোট ব্যাংকে আরো শক্তভাবে নিজেদের দিকে টানতে পারবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
অপরদিকে লিঙ্গায়েত কমিউনিটি হলো কর্ণাটকের অন্যতম বৃহৎ প্রভাবশালী হিন্দু ধর্মীয় সামাজিক সম্প্রদায়। এদের উৎপত্তি 1200 শতকের সমাজ সংস্কারক বাসাভান্নার আন্দোলন থেকে বলে মনে করা হয়। লিঙ্গায়েত সম্প্রদায় মূলত শিব ভক্ত। ঐতিহাসিকভাবে এই সম্প্রদায় ব্যবসা, কৃষি ও রাজনীতিতে খুব শক্তিশালী প্রভাব তৈরি করেছে। কর্ণাটকের রাজনীতিতে লিঙ্গায়েত ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর ধরে এই সম্প্রদায়কে ভিএস ইয়েদিদুরাপ্পার মাধ্যমে বিজেপির প্রধান সমর্থক হিসেবে দেখা হয়। তাই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে লিঙ্গায়েত ভোটকে ধরা হয়। এই কারণে কংগ্রেস এখন ভোক্কালিগা ও লিঙ্গায়েত দুই বড় সম্প্রদায়ের মধ্যে নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করেছেন। কংগ্রেস মনে করেছে লিঙ্গায়েত ভোক্কালিগা সমীকরণে নতুন ভারসাম্য তৈরি করা গেলে বিজেপির আধিপত্যে ধাক্কা দেওয়া সম্ভব। দ্বিতীয়ত, ডিকে শিবকুমারকে অনেকেই অ্যাগ্রেসিভ অর্গানাইজার হিসেবে দেখেন, অর্থাৎ তিনি শুধু প্রশাসক নন, ভোট যুদ্ধের সৈনিক। বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে এমন একজন নেতাকে সামনে আনা 2029 লোকসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হতে পারে। তৃতীয়ত, রাহুল গান্ধী বুঝতে পারছেন যে কংগ্রেসের পুরনো ধীর রাজনীতি দিয়ে বিজেপিকে আটকানো কঠিন। তাই নতুন ধরনের আক্রমণাত্মক আঞ্চলিক নেতৃত্ব তৈরি করা জরুরি। কিন্তু এখানেই বিরোধীরা সুযোগ খুঁজছে। বিজেপি ইতিমধ্যে কটাক্ষ শুরু করেছে। বিজেপি নেতারা বলছেন কংগ্রেস সরকার প্রশাসন চালানোর চেয়ে চেয়ার বাঁচানোর লড়াইয়ে বেশি ব্যস্ত। কেউ কেউ একে রাজস্থান মডেল ক্রাইসিসের সঙ্গে তুলনা করেছেন, কারণ সেখানেও গেহলট বনাম পাইলট সংঘাত দলকে দুর্বল করেছিল। বিজেপির যুক্তি হলো, যদি সরকার স্থিতিশীল হয় তাহলে মুখ্যমন্ত্রী বদলের এত চাপ কেন? আর যদি এতদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলেই থাকে তাহলে প্রশাসন চালাচ্ছে কি? সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে। একাধিক প্ল্যাটফর্মে বলাবলি শুরু হয়েছে ডিকে শিবকুমার এলে আক্রমণাত্মক প্রশাসন দেখা যাবে। আবার কেউ আশঙ্কা করছেন এতে দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে পারে। অন্যদিকে সিদ্ধারমাইয়াকে অনেকে গ্রাসরুটস নেতা হিসেবেও তুলে ধরেছেন। রাজনৈতিক লেখকরা এখানে আরেকটা দিক তুলে ধরেছেন। তাদের মতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এখন হাইকমান্ড কালচার ফিরিয়ে আনতে চাইছে, অর্থাৎ শেষ কথা দিল্লি বলবে। কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক নেতাদের প্রভাব এতটাই বেড়েছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব অনেক সময় কোণঠাসা হয়ে পড়ছিল। এই প্রেক্ষাপটে কর্ণাটকের সিদ্ধান্ত শুধু রাজ্য রাজনীতি নয়, কংগ্রেসের সাংগঠনিক ভবিষ্যতেরও পরীক্ষা। যদি ডিকে শিবকুমার সফল হন তাহলে রাহুল গান্ধীর নেতৃত্বে নতুন প্রজন্মের আঞ্চলিক শক্তিমান নেতাদের মডেল সামনে আসবে। কিন্তু আর যদি এই পরিবর্তনের ফলে সিদ্ধার্থমাইয়ার সমর্থকরা ক্ষুব্ধ হন তাহলে কংগ্রেসের ভেতরেই নতুন বিদ্রোহ তৈরি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধার্থমাইয়া কি সত্যি পুরোপুরি সরে যাচ্ছেন? কিছু সংবাদ মাধ্যমের দাবি তাকে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা দেওয়ার চিন্তা ভাবনাও হয়েছে। এমনকি রাজ্যসভার প্রস্তাব নিয়েও আলোচনার খবর সামনে এসেছে। যদি সেটা সত্যি হয় তাহলে এটা কিন্তু পরিষ্কার, কংগ্রেস কিন্তু তাকে সরাচ্ছে না, বরং রিপজিশন করছে। এখানে রাহুল গান্ধীর কৌশলটা অত্যন্ত সূক্ষ্ম। একদিকে ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করে নতুন শক্তি তৈরি করা, অন্যদিকে সিদ্ধারামাইয়াকে সম্মানজনক জায়গা দিয়ে তার ভোট ব্যাংক ধরে রাখা। অর্থাৎ এটা শুধুই পাওয়ার ট্রান্সফার নয়, এটা পলিটিক্যাল রি-ইঞ্জিনিয়ারিং। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি এই ব্যাখ্যা নেবে? কারণ সাধারণ ভোটারের কাছে তো বারবার নেতৃত্ব পরিবর্তনের বার্তা কখনো কখনো অস্থিরতারও ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন বেকারত্ব, মূল্যবৃদ্ধি, অবকাঠামো সমস্যা, বেঙ্গালুরু ট্রাফিক, জল সংকট এসব নিয়ে মানুষ ক্ষুব্ধ। বিরোধীরা ঠিক এই জায়গাটাতে কিন্তু আক্রমণ করছে। তারা বলছে সরকার চলছে না, শুধু দিল্লি দৌড় চলছে। তবে কংগ্রেসের যুক্তিও একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলের ভেতরে অনেকেই মনে করছেন 2028 বিধানসভা ও 2029 লোকসভা নির্বাচনের আগে নতুন মুখ এনে প্রশাসনিক ও রাজনৈতিক এনার্জি বাড়ানো দরকার। সিদ্ধারামাইয়া অভিজ্ঞ, কিন্তু ডিকে শিবকুমার মাঠের লড়াইয়ে বেশি আক্রমণাত্মক। বিজেপির মতো শক্তিশালী মেশিনারির বিরুদ্ধে লড়তে গেলে এমন নেতাই কিন্তু দরকার। এখানে আর একটা বড় বিষয় হচ্ছে দক্ষিণ ভারত বনাম উত্তর ভারতের রাজনীতি। রাহুল গান্ধী বহুদিন ধরেই দক্ষিণ ভারতে নিজের রাজনৈতিক ভিত্তি শক্ত করেছেন। ওয়েদার থেকে নির্বাচন, দক্ষিণে ধারাবাহিক সফর, আঞ্চলিক দলগুলোর সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে তিনি বুঝতে পেরেছেন কংগ্রেসের পুনরুত্থানের রাস্তা হয়তো দক্ষিণ দিয়েই যাবে। তাই কর্ণাটকের এই পরিবর্তনকে অনেকেই সাউথ ইন্ডিয়া স্ট্র্যাটেজির অংশ বলেছেন। একদল বিশ্লেষকের মধ্যে বিজেপি উত্তর ভারতে যতটা শক্তিশালী, দক্ষিণ ভারতে এখনো ততটা আধিপত্য তৈরি করতেই পারেনি। কংগ্রেস চাইছে সেই সুযোগটাকে কাজে লাগাতে। আর ডিকে শিবকুমারকে সামনে আনার মধ্যে তারা এমন একজন নেতাকে পাচ্ছে যিনি সংগঠন, অর্থ, জোট, ভোট ব্যাংক সব দিক থেকেই কার্যকর। কিন্তু বিপদও কিন্তু কম নয়। যদি ক্ষমতা হস্তান্তরের পর সিদ্ধারামাইয়ার অনুগামীরা অসন্তুষ্ট হন তাহলে সরকার অস্থির হয়ে পড়তে পারে। আবার যদি ডিকে শিবকুমার নিজের স্বতন্ত্র ক্ষমতা কেন্দ্র গড়ে তোলেন তাহলে ভবিষ্যতে দিল্লির সঙ্গে সংঘাতও তৈরি হতে পারে। অর্থাৎ এই খেলা শুধু কর্ণাটকে নয়, এটা কংগ্রেসের ভবিষ্যৎ নেতৃত্বের মডেল নির্ধারণের লড়াই। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে আসছে, যেটা নিয়ে রাজনৈতিক মহলে এখন ব্যাপক আলোচনা চলছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণে বলা হয়েছে কর্ণাটকের রাজনীতিতে মুখ্যমন্ত্রী বদলের ইতিহাস খুব একটা সুখকর নয়, কারণ গত 2 দশকে বারবার নেতৃত্ব পরিবর্তন রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। আর সেই কারণেই কংগ্রেসের বর্তমান সিদ্ধান্তকে অনেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, কর্ণাটকে যখনই ক্ষমতার লড়াই প্রকাশ্যে এসেছে তখনই তার প্রভাব নির্বাচনে পড়েছে। বিজেপির ক্ষেত্রে এটা হয়েছে, আবার কংগ্রেস জেডিএস জোট সরকারের সময়ও হয়েছে। ফলে ডিকে শিবকুমারকে সামনে আনার সিদ্ধান্ত যদি দলীয় ঐক্য নষ্ট করে, তাহলে তার বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। আর এখানে আরও একটা ঐতিহাসিক দিক খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধারামাইয়া কর্ণাটকের সেই বিরল মুখ্যমন্ত্রীদের একজন, যিনি পূর্ণ মেয়াদ প্রায় সম্পূর্ণ করার কাছাকাছি পৌঁছেছিলেন এবং দীর্ঘ সময় ধরে নিজের সামাজিক ভিত্তি ধরে রাখতে পেরেছিলেন। তার অহিন্দ রাজনীতি শুধু ভোট ব্যাংকের অঙ্ক নয়, এটা ছিল সামাজিক প্রতিনিধিত্বের এক বড় রাজনৈতিক বার্তা। সেই কারণেই কংগ্রেসের একটা বড় অংশ মনে করছে তাকে সরানো মানে শুধু নেতৃত্ব বদল নয়, একটা আবেগের কেন্দ্রকে সরানো। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে আরও বলা হয়েছে, কংগ্রেস হাই কমান্ড এই ট্রানজিশনকে স্মুথ এবং ডিগনিফাইড রাখতে চাইছে, কারণ তারা জানে সিদ্ধারামাইয়াকে অসম্মান করা হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে ওবিসি দলিত সংখ্যালঘু ভোট ব্যাংকে। তাই দিল্লি নেতৃত্ব একদিকে ডিকে শিবকুমারকে সামনে আনছে, অন্যদিকে সিদ্ধারামাইয়াকে মর্যাদাপূর্ণ রাজনৈতিক অবস্থানে রাখার চেষ্টা করছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সিদ্ধারামাইয়া নিজেও প্রকাশ্যে বলেছেন যে তিনি হাইকমান্ড যা বলবে সেটাই করবেন। আবার একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেছেন যে তিনি জাতীয় রাজনীতিতে যেতে আগ্রহী নন এবং কর্ণাটকের রাজনীতিতেই সক্রিয় থাকতে চান। অর্থাৎ তিনি অসম্পূর্ণ অপশন নিচ্ছেন না। এর ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন ভবিষ্যতে কর্ণাটক কংগ্রেস তার প্রভাব বজায় থাকবে। এখানেই আসল প্রশ্ন, ডিকে শিবকুমার কি সত্যি সম্পূর্ণ স্বাধীনভাবে নেতৃত্ব দিতে পারবেন, নাকি তাকে সব সময় সিদ্ধারামাইয়ার রাজনৈতিক ছায়ার মধ্যেই চলতে হবে। কারণ কর্ণাটকের কংগ্রেস আজ শুধু 2 নেতার ক্ষমতার লড়াইয়ের মধ্যে কিন্তু নেই, এটা এখন কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক মডেলের পরীক্ষাগার, যেখানে দিল্লি হাইকমান্ড, আঞ্চলিক নেতৃত্ব, সামাজিক সমীকরণ এবং 2029 লোকসভা নির্বাচনের কৌশল সব একসাথে জড়িয়ে গেছে। এখন দেখার বিষয়, ডিকে শিবকুমার কি সত্যি কংগ্রেসের দক্ষিণের নতুন সেনাপতি হয়ে উঠতে পারেন, নাকি এই ক্ষমতার পরিবর্তনই আগামী দিনে কংগ্রেসের ভিতরে নতুন সংঘর্ষের দরজা খুলে দেবে। কারণ ভারতীয় রাজনীতিতে একটা কথা কিন্তু খুবই প্রচলিত, ক্ষমতা হস্তান্তর যত সহজ দেখায় বাস্তবে ততটাই কঠিন। আর কর্ণাটকে এখন যা চলছে সেটা হয়তো শুধুই মুখ্যমন্ত্রী বদল নয়, এটা হতে পারে 2029-এর আগে কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষার শুরু। শেষ করার আগে আপনাদের জন্য 5টি প্রশ্ন রেখে যাচ্ছি, কারণ আমরা তো প্রশ্ন করি, দর্শকদের ভাবাই, আমরা আবার উত্তরও খুঁজি। প্রথম প্রশ্ন, সিদ্ধারামাইয়াকে সরানো কি কংগ্রেসের জন্য রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত? দ্বিতীয় প্রশ্ন দিকে চোখ রাখবো, ডিকে শিবকুমার কি সত্যি কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে আরো শক্তিশালী লড়াই গড়ে তুলতে পারবেন? তৃতীয় প্রশ্ন, রাহুল গান্ধী কি দক্ষিণ ভারতকে সামনে রেখেই 2029-এর মাস্টার প্ল্যান তৈরি করছেন? চতুর্থ প্রশ্ন, এই নেতৃত্ব বদল কংগ্রেসকে শক্তিশালী করবে নাকি গোষ্ঠী দ্বন্দ্ব আরো বাড়াবে? আর পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, কর্ণাটকের এই রাজনৈতিক পালাবদল কি ভবিষ্যতে জাতীয় রাজনীতির দিক বদলে দিতে পারে? আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।